সবাই তো জানে যে আমি মারা গেছি, ফাতিহা পড়াই ফেলছে, দোয়া কালাম পড়াই ফেলছে, আমাকে আমাকে মেরে ফেলে আমার মুখ বন্ধ করতে পারবে, আমার মতো 10 জন মুখ খুলবে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি। কোনো মানুষকে আমি আমার জন্মের পর থেকে ভেবে কুপায় মেরে ফেলতে দেখিনি, পাথর দিয়ে মেরে ফেলতে দেখিনি। রক্তের সাথে বেইমানি করে আপনি টিনের তালা থেকে দোতলা করে ফেলবেন, এই দেশে আমি থাকতে চাই না। কুপ্রস্তাব টাইপের, তুমি আমার দলের হয়ে কাজ করো, তোমাকে আমি এই এই জিনিসগুলো দিব। আপনি কোনো সমন্বয়ক, আপনাকে আমি 20 লাখ টাকা দিব, আপনি আমার 200 কোটি টাকার মামলা ছাড়াই দিচ্ছেন। তোমরা তো আন্দোলন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করো নাই। যদি সরকার পতন না হয় তাহলে আমি হয়তো বা আমার অবস্থা আয়না ঘর ছাড়া আর কোনো উপায় নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। আমার শো সিক্রেট টক উইথ রিদিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমার সাথে অনেক সুন্দর একটা আপু উপস্থিত হয়েছেন এবং আপনারা সবাই আপুকে চিনেন। আপু, আপনার পরিচয়টা যদি একটু দেন, আপনিই দেন। আচ্ছা, আমি ফারহানা হোসেন জিন, আর আমার পরিচয় হচ্ছে আমি একজন সাধারণ স্টুডেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, এটাই তো পরিচয়। হ্যাঁ, কারণ আপনি অনেক ভাইরাল, মানে আপনাকে সবাই এত সুন্দর, আপনি আর একটা সুন্দর মেয়ে আন্দোলন করতেছে, মানে এটা দেখার মতন ছিল। সো এরপরে কেন আর পলিটিক্স বা কেন? এরপরে পলিটিক্স তে আর অ্যাড হয়নি এই জন্য যে মনে হয় যে যদি প্রথমে ছিলাম কিছুদিন মতো 5 আগস্টের পর থেকে ছিলাম। কতদিন? বেশি দিন ছিলাম না, 1 মাস বড় জোর। 1 মাস মাস থাকার পরে হচ্ছে যখন বুঝতে শিখলাম যে না, এখানে শুধুমাত্র স্টুডেন্টদের ইউজ করা হয়েছে, আর কিছু না। স্টুডেন্ট ইউজ হচ্ছে বা আমরা হচ্ছে যারা এখানে তো সর্বস্তরের স্টুডেন্টরাই গেছে, স্কুল বা বাচ্চা বাচ্চা মেয়েরাও গেছে, তো এখানে তো সবকিছু মিলিয়ে আর কি তারা সবকিছু বিচার করে যায়নি। তো আমরা তো জানতাম না যে নতুন রাজনৈতিক কোনো দল হবে, এটা আমি জানতাম না, অ্যাটলিস্ট কেউ জানতো না, বলতে গেলে কেউ জানতো না যে আমাদের নতুন একটা রাজনৈতিক দল হবে, রাজনীতি করবো আমরা, এরকম কোনো কিছু যারা অনেকেই জানতো, যারা জানতো যে স্বার্থসিদ্ধি বিচার করে তারা আন্দোলন করেছে। আমরা তো ওইভাবে নতুন রাজনৈতিক দলে জয়েন করার জন্য আসলে আন্দোলনে যাইনি, বা নিজের স্বার্থ বা নিজের একটা ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। সাথে যে আছে তাকে মারা হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার আন্দোলনটাতে হচ্ছে তখন আমি কিন্তু নর্মালি ভীতু মানুষ, কিন্তু আমার তখন মনে হয়েছে যে যখন আমার সামনে আমি নিজে লাশ নিয়ে ঢাকা মেডিকেলে যাচ্ছি, আমার গায়ে তাদের রক্ত লাগছে, পুরো সামনে দেখছি যে অসুস্থ একটা ভাই, আমার বড় ভাই, আমাকে বাঁচাতে গিয়ে অসুবিধা খারাপ হচ্ছে, যখন আমি দেখছি তখন হচ্ছে ওই জিনিসটা মানে আমার কাছে ওটা আমার বিবেকে লাগছে যে আমি তো শহীদের রক্ত দেখেছি, আমি আমার হাত দিয়ে রক্ত মেখেছি, তো আমার হাতে রক্ত লেগেছে, সেই শহীদের রক্ত হাতে মেখে আমি দেশের সাথে বেইমানি করবো, এটা অ্যাটলিস্ট আসলে আমার বিবেকে আসলে আসে না। তো আবার যদি কখনো এরকম সিচুয়েশন আসে যে আন্দোলন করতে হবে দেশের জন্য, আবার বৈষম্য বিরোধী আন্দোলন বলতে তখন তো এটা বৈষম্য পুরো সরকারের বিরোধী আন্দোলনটা ছিল, পুরো দেশের মানুষের ঘিরে আসলে আন্দোলনটা ছিল। তো তখন তো ওইভাবে আর কি কোনো রাজনৈতিক দল থেকে বা হচ্ছে কোনো সংগঠন থেকে তো আমরা যাইনি, আমি স্টুডেন্ট হিসেবে আমাদের মনে হয়েছে যে দেশের কাজে যাওয়া উচিত, সবাই মিলে গেছে। তো আবার যদি এরকম মনে হয় যে স্বৈরাচার, প্রত্যেকটা দলের এটা মনে রাখা উচিত, অতীত ভুলে যাওয়াটা আসলে ঠিক না, প্রত্যেকটা দলের মনে রাখা উচিত যে আমাদের একটা অতীত ছিল, কারণ বাংলাদেশের মানুষ এটা অ্যাটলিস্ট বুঝতে শিখে গেছে। আমার মনে হয় তারা আসলে ভালো খারাপ কোনটা এটা আসলে বুঝতে পারে যে এটা আমার জন্য। কিন্তু যেদিন সরকার পতন হলো 5 আগস্ট, ওই সময় যে ফিলিংসটা ছিল ওটা কিরকম ছিল? যে লাইক আচ্ছা, 5 আগস্টের একটা ফিলিংস আমাকে হচ্ছে, আমি তো ওই দিন তার 3 দিন আগে আর কি আমার মোবাইলটা নিয়ে যায়। আমার তো পুরো আন্দোলন টাইমটাতে আমরা হচ্ছে যেদিন ফার্স্ট ছাত্রলীগ অ্যাটাক করলো ওই দিন 17 তারিখের পর থেকে টোটালি ফোন ছাড়া ছিলাম। আচ্ছা, কিভাবে ছিল? ফোন হচ্ছে পুলিশের কাছে নিয়ে যাওয়ার পরে সেই ফোন আর পাই নাই, মানে পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, আমাকে ধরেছিল হচ্ছে আপনার 3 তারিখে। 3 তারিখে ধরার পরে ওই রাখতে পারে নাই, ছেড়ে দিয়েছে, রাখতে পারে নাই, বাট ফোনটা এখনো পাই নাই। মানে থানা পর্যন্ত যাওয়া লাগে না? না, থানাতে গেছি, থানাতে পর্যন্ত কাস্টডি পর্যন্ত যাইতে পারি, মানে তার আগে চলে আসছি, বাবা ছিল। তো ওই সবকিছু মিলে 5 আগস্টের যে একটা মোমেন্ট থাকে যে না ঠিক আছে, সবাই আন্দোলন মানে সবাই তো এমন একটা, সবাই তো জানে যে আমি মারা গেছি, আমি এমন অবস্থা যে বাঙালি হচ্ছে আমার ফাতিহা পড়াই ফেলছে, দোয়া কালাম পড়াই ফেলছে। ওইটা কি তুমি ছিলে যে মেরে ফেলছে? হ্যাঁ, 5টা মেয়ে ছিল, তো মেরে ফেলছে, ফাতিহা টাতিহা পড়াই ফেলছে, এরকম একটা অবস্থা। ফ্যামিলিতে বাসার কোনো কন্ট্যাক্ট করতে পারছি না,
বাসায় মানে ফোন নাই কোনো কাছে, বাসায়ও ওইভাবে কন্ট্যাক্ট হচ্ছে না। বাবা মায়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে ওই টাইমটা থাকার কোনো হচ্ছে ছিল না, নির্দিষ্ট টাইম ছিল না। এই আজকে হচ্ছে মোহাম্মদপুরা বাসায় থেকে যাচ্ছি, ধানমন্ডি পর্যন্ত থেকে যাচ্ছি, এই সারাপা থেকে যাচ্ছি, এই যে একটা মানে ভয় কাজ করতো যে ভিসি চত্বরে দাঁড়ায় আসছি, টিএসসি পার হতে পারছি না, কিভাবে বাসায় যাবো। ওখানে তো ছাত্রলীগের সবাই আছে, সবাই দাঁড়ানো, পুলিশ আছে, গেলেই তো অ্যাটাক করবে, যেতে পারছি না। তো অবভিয়াসলি উল্টা দিক যেতে হবে, মোহাম্মদপুরের এই সাইডটাতে থাকতে হবে আজকে। তো ওইভাবে চলে গেছে। আপু আজকে আপুর এক বড় আছে, নিয়াপুর বাসা আছে, আপু চলেন আজকে রাত হলে এখানে থেকে যায়, এটা করি। মানে এইভাবে আর কি ওই রাতগুলো কেটে গেছে। এবং আমার যে বাসাটা, ওই বাসাটাতেও 2 বার পুলিশ রেড করে। তো ওই টাইমটাতে তো হচ্ছে পুলিশ নিয়মিত বাসা চেক করে করে, ফোন চেক করে করে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গেছে, ট্র্যাকিং করে করে সবকিছু ধরে একদম স্টুডেন্টদেরকে প্রচুর বাজেভাবে হেনস্থা করেছে না, মোবাইল চেক করেছে, এটা করেছে ওটা করেছে। তো তুমি ভাইরাল কবে থেকে হয়েছো? আমি ভাইরাল হয়েছি যেদিন হচ্ছে ছাত্রলীগের অ্যাটাকটা হলো 18 তারিখে। হ্যাঁ, আমি ওই দিন প্রচুর বাজেভাবে আহত হই আর কি। ছাত্রলীগের আমার এখন পর্যন্ত হাতের এই আঙুলটা ভাঙা আছে। ওই যে এখানে কি ফার্স্ট টাইম যেদিন ইউনিভার্সিটি চত্বরে ওই টাইম, ওই যে যখন প্রথম মিছিল বের করে ওই টাইমটাতে ছাত্রলীগের ওই টাইমে ছিলাম। তো ওরা হচ্ছে আমি নিজ থেকে ওই মোমেন্টটা দেখার পরে সাহসটা আরো বেড়ে যায় যে না, আমি আমার সামনে যখন আমাকে ওই 2টা ভাইয়া ছিল আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্টের, তো ভাইয়াটা যখন দেখলাম যে আমাদের সেভ করতে গিয়ে তার মাথায় 5টা বাড়ি লাগলো হকি স্টিকের, সাথে সাথে ভাইয়াটা পড়ে যায়। তো ওই রক্ত এসে আমরা তো হচ্ছে একটা বাসের পেছনে 100 থেকে 200 জন মতো আশ্রয় নিচ্ছি, এক বাসের পেছনে ভিসি চত্বর। তো ওই টাইমটাতে হচ্ছে ওই ভাইয়াটার মানে এইভাবে আমাদেরকে ধরেছিল। ওই ভাইয়াটার মাথায় এসে যখন বাড়ি লাগে, আপনারা হয়তো বা দেখবেন ওই ছেলেটাকে মাথায় হচ্ছে বাংলাদেশের পতাকা করা। তখন আমার লাইভ স্টিল নাও চলে, আমি লাইভ ছিলাম, লাইভে ছিলাম। তো ওই ভাইয়াটা যখন পড়ে যায় তখন ওই মারগুলো এসে আমাদের হাতে, মাথায়, কারো কারো পিঠে লাগে আর কি। তো ওই যে একটা ক্ষোভ জেগে যায় ভিতরে যে না, এটা তো আসলে একটা বাজে জিনিস, স্টুডেন্ট কিভাবে এইভাবে তারা মানে ভাই হয়ে কিভাবে ভাইদেরকে মারছে, একই সাথে একই ক্লাসে পড়াশোনা করে আসছি, তারা এসে আমাদের কিভাবে অ্যাটাক করছে। মানে 18 তারিখ থেকে আন্দোলন শুরু। হ্যাঁ, পরে হচ্ছে ওই টাইমটাতে মানে প্রত্যেকদিনই যেতাম, যখন নেট ছিল না তখন একটা ছোট্ট একটা মোবাইল, ভালো করে ওটাও পেতাম না, ওই ছোট মানে মোবাইল কল দিয়ে যে তখন হচ্ছে দলে দলে বিভক্ত হয়ে যায় আমরা, তুমি এই এরিয়াটা কভারেজ করো, আমি এই এরিয়াতে আছি। তো লাস্টের দিকে তো স্বাভাবিক ঢুকতে পারিনি। তো এই সাইডটাতে তখন যতটুকু পেরেছি যে এই ফোনের মাধ্যমে, ওই টাইমে ফোন নিয়ে বের হওয়াটা তখন খুবই ক্রিটিক্যাল ছিল। ফোন চেক করে করে যাকেই পারতো তাকে হচ্ছে ধরে নিয়ে যেত। আর মানে টিয়ার শেল তো আছেই, গুলি তো আছেই, মানে মৃত্যুকে খুব কাছের থেকে দেখা বলে না, ওই রকম একটা মৃত্যুকে খুব কাছ থেকে ভয়াবহ পরিস্থিতিতে দেখেছি। সামনে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো যে এগুলো ফেস করার পরে মনে হচ্ছে যে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, আমাকে আসলে থাকতে হবে শেষ পর্যন্ত, আমার দেখতে হবে। আমি কিন্তু জানি যে আসলে যখন ভাইরাল হয়ে গেলাম তখন বাবা মা একটা ভয় পেয়ে গেল ওই সময়। হ্যাঁ, ওই টাইম থেকে 18 তারিখ থেকে আর কি। হ্যাঁ, যখন নেট অফ করে দিল না, ওই টাইমটা থেকে আর কি ভাইরাল মানে হয় যে আমি মারা গেছি। তখন সবার একটা নজরে আসে যে এই মেয়েগুলা হচ্ছে ফ্রন্ট লাইনে ছিল, এরা মারা গেছে, হয়তো মেরে ফেলছে বাইরে। কারণ তখন তো আমরা কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারছি না, কোনো আপডেট কাউকে দিতে পারছি না। এই যে একটা তখন ওই নিউজটা হয় যে মারা গেছি হয়তো বা, বাবা মা জানে না, কারণ বাবার কাছে ফোন আসে যে মেয়ে না কিরকম এরকম এটা সেটা। বাবা বলে যে আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই, মানে পুরা অবস্থা খারাপ। শুধু হচ্ছে যেদিন আসলে একদম আসলে বাবাকে ফোন দিয়ে বললাম যে বাবা আমি আসলে যাচ্ছি, আমি জানি না যে আমার আসলে কি হবে। তো তখন বাবার ওই কথাটাই আমার মনে আসছিল, আমি যে মূলত যে কথাটা দিয়ে আসলে ভাইরা যে আজকে বাবাকে বলে আসছি যে আজকে যদি মারা যাই আমার লাশটা জানি রাস্তা থেকে কেউ না তুলে, যদি আমার বিজয় উল্লাস করতে হয় তাহলে আমার লাশটা জানি নিয়ে। এটা হচ্ছে আপনার ওই 18 তারিখেই আমি বক্তব্যটা আর কি দিয়ে আসছি বাবাকে যে বাবা আমি আন্দোলনে যাচ্ছি। হ্যাঁ, বাবা সবসময় আমাকে সব বিষয়ে সাপোর্ট করে যায়। তো সে বলে যে কিছু হবে না তোমার, আমি জানি তুমি পারবে। তো বাবার কাছে সবসময় ছোটবেলা থেকে অনেক সাহসী হয়তো বা, কিন্তু আমি মূলত ভীতু। কিন্তু ওই যে সাহসটা যদি বললাম না যে আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি, এই জন্য আর কি হয়তো বা সাহসটা বেড়ে গেছে ওই টাইমটা। এরপরে আস্তে আস্তে ওইভাবে মিডিয়া কভারেজ থেকে শুরু করে যে মারা গেছি খোঁজ খবর নাই। কিন্তু যখন নেট ফিরে আসলো তখন আবার যখন মানুষের সামনে গেলাম, একটা লাইভ করলাম যে না বেঁচে আছি,
তো 5ই আগস্টে যখন আর কি শাহবাগে গিয়েছি তখন আমার থেকে সিনিয়র অনেক মানুষ এসে এসে পায়ে হাতে সালাম করতে যাচ্ছে, পা ধরে কান্না করে ফেলতেছে, আর মা তুমি বেঁচে আসছো। তারা খুশি এটা দেখে যে আমরা বেঁচে আছি। এটার জন্য আল্লাহ কত দোয়া করছি তোমাদের জন্য, তোমাদের জন্য এত দোয়া করছি যে আমরা ভাবছি তুমি মারা গেছো, এরকম অনেক একটা। তো ওই যে একটা খুশি যে না আসলে মানুষের জন্য কিছু করতে পারছি, আমার ভালো লাগছে যে মানুষ যখন জড়ায় ধরে কান্না করতেছে, সবাই এসে একটা ছবি তুলি, একটা জড়ায় ধরতেছে বুকে। আমার মায়ের বয়সী আন্টিরাও আসছিল ওই দিন, এসে এভাবে জড়ায় ধরতেছে। ভালো লাগছে যে না আমি হয়তো বা কিছু একটা দেশের জন্য, দেশের মানুষের খুশির জন্য হয়তো বা করতে পারলাম, এরকম কোনো কিছু। নেট অফ ছিল ওই সময়, একদম ফ্রন্ট লাইনে ছিল। হ্যাঁ, ওই টাইমটাতেও আমি মিছিলের ফার্স্ট লাইন ছিলাম। আমার মনে হয়েছে যে আমি যদি মারা যাই, তো আমার মতো ফারহানা যদি একটা মারা যায়, তো আমার মতো আরো 10টা আসবে, সমস্যা নেই, এটা মনে হয়েছে। কিন্তু আমার কাছে এখন যেটা মনে হয়, আমার জীবন থেকে যদি আন্দোলনের ডেটগুলো মুছে দেওয়া যেত, আমি আমার লাইফ থেকে এগুলো মুছে দিতাম। আমার এটা জন্য অনেক রিগ্রেট হয়। আমি আগে যেন কখনো আন্দোলনে যেতাম না। আমি যদি জানতাম যে হচ্ছে এটা আসলে রাজনৈতিক কোনো একটা দিকে যাবে, বা একটা রাজনৈতিক একটা দল আসবে, স্টুডেন্টদের ব্যবহার করবে, আন্দোলন যদি মানে আমার ক্ষোভ কিসের জন্য, আমার ক্ষোভ শুধুমাত্র বিভিন্ন দিক থেকে। তোমরা তো আন্দোলন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করো নাই, রাইট? আমি আন্দোলন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যে আমরা সবাই বলেছি যে তোমরা সবাই রাজত্বে আসো, মানে সর্বস্তরের মানুষ কিন্তু আমরা ছুটে গেছি, তাই না? তো এখন যদি ক্রেডিটটা শুধু আমি একা নিতে যাই, তোমার কোনো ক্রেডিট আমি দিব না, তুমি এখানে ছিলা না, তাহলে তো সেটা ভুল। এখানে যদি প্রাইভেট ইউনিভার্সিটি, এটা আমার যখন আমি রাজনীতির ভিতরে আস্তে 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 একটু বোঝা মানে রাজনীতি জিনিসটা কি একটু ভালো করে বুঝতে শিখছি, তখন আমার মনে হচ্ছে যে এটা কি হচ্ছে, এটা তো আসলে উচিত হয় নাই। এখানে তো সব স্তরের মানুষ ছিল। অগাস্টের পরে কোনো প্রোগ্রাম বা ইভেন্টে কি ইনভাইটেশন আসতো না? হ্যাঁ, আসতো, যেতাম সব জায়গায় গিয়ে দেখতাম যে না এখানে শুধুমাত্র ওই কয়জন যারা আছে ওরাই, এখানে অন্য কাউকে ভ্যালু দেওয়া হচ্ছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন, এখানে মাদ্রাসা স্টুডেন্টরা ছিল, তারপরে হচ্ছে হাই স্কুলের স্টুডেন্টরাও পর্যন্তও ছিল, সবাই কিন্তু ছিল, সাধারণ মানুষ পর্যন্ত ছিল, রিক্সাওয়ালারা পর্যন্ত আন্দোলন করেছে, কাউকে কিন্তু ওইভাবে দিচ্ছে না। এরা টোটালি একটা মানে আলাদা ভাবে নিজেদের একটা ক্রেডিট স্থাপন করতে যাচ্ছে যে আমি এটা নিজে করেছি, তোমরা এখানে ছিল না। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন হলগুলো বন্ধ হয়ে গেল, যখন ভার্সিটি অফ করে দিয়ে তোমরা চলে, তখন তো ওই আন্দোলনটাকে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ক্যারি না করতো, তাহলে কিন্তু আন্দোলনটা হ্যাঁ কখনো এটা সাকসেস আসতো না। তো আমি জানি যে আমি তো হচ্ছে যদি সরকার পতন না হয়, তাহলে আমি হয়তো বা আমার অবস্থা আয়না ঘর ছাড়া আর কোনো উপায় নেই। সেটা এভাবে যখন ভাইরাল ইস্যু হয়ে গেছে, ফোন টোন টোটালি বন্ধ, কারণ জানি যে এটা হচ্ছে ট্র্যাক করে দরকার ধরে নিয়ে যাবে, আমরা একটা ভয় পেয়েছিলাম ওই টাইমটাতে। তো ফোন টোন, ফেসবুক আইডি সব কিছু ডিঅ্যাক্টিভ। এরকম একটা পর্যায়ে আস্তে আস্তে আন্দোলন কখনো থেমে থাকে নাই। ভয় হোক, যাই হোক, ভয় নিয়ে হোক, যেভাবেই হোক আন্দোলনে ছিলাম, একদম 5 তারিখ পর্যন্ত ছিলাম। কিন্তু আমার লাইফ থেকে আমার মনে হয়েছে যে আমার সব থেকে লাইফের বড় একটা ভুল হয়েছে আন্দোলনে যাওয়া। আমি যত পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হয়েছে আন্দোলনে যাওয়ার পর থেকে। হ্যারাসমেন্ট বলতে থাকে না যে কুপ্রস্তাব টাইপের, তুমি আমার দলের হয়ে কাজ করো, তোমাকে আমি এই জিনিসগুলো দিব, ঠিক আছে? এই জিনিসগুলো আমি তো কখনো চিন্তাও করিনি যে আমি আন্দোলন যাওয়ার পর থেকে আমাকে এই জিনিসগুলো ফেস করতে হবে। সব দল থেকে অফার আসতো না? সব দল, স্পেসিফিক দল বলবো না, আছে কিছু দল যারা মনে করেন যে এইভাবে কুপ্রস্তাব দিত, মেরাই করে যেতাম। কারণ আমি তো ভাই রাজনীতি করতে আসি, আমি রাজনীতি ওইভাবে কখনো, আমার হোল ফ্যামিলিতে কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল কোনো কিছু নাই, খুব সাধারণ ফ্যামিলি থেকে আসা একজন মানুষ আমি। তো আমি ওইভাবে রাজনীতি করব এইগুলো আমার কখনো মাথাতেও আসেনি। তো ওইভাবে আর কি এরপরে খুব আস্তে আস্তে জন্মায় যে আমি তো দেশের মানুষের সাথে চিটিং করতেছি। আমি আওয়ামী লীগের একটা নেতা আছে, আপনি কোনো সমন্বয়ক, আপনাকে আমি 20 লাখ টাকা দিব, আপনি আমার 200 কোটি টাকার মামলা ছাড়াই দিচ্ছেন। যখন আমি এই জিনিসগুলো নিজ চোখে ফেস করতেছি, তখন তো আমার এটা বিবেকে লাগবে, জাল আমি এটার জন্য তো আমি আন্দোলন করিনি, আমি চাঁদাবাজি করতেছি, আমি চাঁদাবাজি করে যাচ্ছি। এই যে 5ই আগস্টের পর থেকে দেশের যে অবস্থা সৃষ্টি হচ্ছে, আমি তো সেফ না। আপনি নিজে, আমি আপনার কথা বলবো না, আমি নিজে আমার মনে হয় যে আমি আমার রাতের বেলা বা সন্ধ্যাবেলা বা যখনই বের হই না কেন, আমার মনে হয় যে আমি আমার দেশে আসলে নিজে সেফ না।
আমার উপর যে কোনো মুহূর্তে অ্যাটাক হবে, আমি যে কোনো মুহূর্তে আমার উপর যাতা হতে পারে, আমি আমার ফ্যামিলিকে নিয়ে টেনশনে থাকি যে আমার ফ্যামিলি পর্যন্ত সেফ না। তো আমার মনে হয় যে আমি আমার লাইফ থেকে যদি এই জিনিসগুলো মুছে দিতে পারতাম আমি ভালো হতো। আমি আমার লাইফে এই জিনিসগুলো দেখতে চাই না। এই যে এক একটা জিনিস হচ্ছে, এক একটা ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, আমি রাস্তার মধ্যে কখনো কোনো মানুষকে আমি আমার জন্মের পর থেকে কিভাবে কুপায় মেরে ফেলতে দেখিনি, পাথর দিয়ে মেরে ফেলতে দেখিনি। এখন এগুলো কেন হচ্ছে? তাহলে কি মানে আমার বলতে ইচ্ছা করে যে তাহলে এই যে এই জিনিসগুলো হচ্ছে এই জন্য তো স্বাধীনতা আনিনি। স্বাধীনতা এনেছিলাম কিসের জন্য? ভালো থাকার জন্য। দেশ আগের মতনই আছে। হ্যাঁ, একটু ভালো থাকার জন্য আসছে। যে স্বৈরাচার ছিল, একটু ভালো থাকি আমরা, দেশটাকে স্বাধীন করলাম। বাট এগুলা কি মানে আমরা কি তাহলে অতীত ভুলে যাচ্ছি? মানে আমার মনে হয় যে আমি মনে হয় অতীত ভুলে যাচ্ছি। আমরা আবার সেই সাধারণ সর্বস্তরের মানুষকে জানি আবার এদের বিরুদ্ধে যাতে রাস্তায় নামতে না হয়, সে যে দলেরই হোক না কেন। আমার কথা হচ্ছে যে এটাই যে দলেরই হোক না কেন জনগণের কথা চিন্তা করে সবকিছু করা উচিত। ক্ষমতার জোর বা টাকার জোর, আমি টাকার পকেট গরম করার কথা চিন্তা করে টিনের চাল থেকে আমি বিল্ডিং করে ফেলবো, এইসব চিন্তা করে আসলে রাজনীতিতে আসা উচিত না। আমার নিজের কথা নিজের স্বার্থ বিচার করে আসলে রাজনীতিতে আসা উচিত না। আমার দেশের মানুষের রাজনীতির জনতার কথা চিন্তা করে যে আমার দেশের মানুষ এখন যে মানুষ জিজ্ঞাসা করবেন, একজনের একটা ভিডিও দেখলাম যে অ্যাটলিস্ট তো আমি 3 বেলা খেতে পারতাম, আমার একটা ভাত আসতো, আমার সেটা বন্ধ হয়ে গেছে। আমি এখন কি খাবো? আমি আগেও ভালো ছিলাম, এটা আমি ইনডিরেক্টলি বলছি না। আমার কথা হচ্ছে কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র মানুষগুলো চেঞ্জ হয়েছে। আগের থেকে খারাপ হয়েছে বলতে যে জিনিসগুলা এরকম ওপেনলি তো আমি মার্ডার দেখিনি। আমি ওপেনলি কখনো মার্ডার দেখিনি। আমি কখনো এভাবে চাঁদাবাজি করতে গিয়ে মানুষ খুন করতে দেখিনি। আমি এভাবে ইনসিকিউরিটিতে কখনো ভুগিনি। একটা মেয়ের জন্য, একটা মানুষের জন্য আপনি কোনো ভালো কাজ করতে যাবেন, আপনি মানুষের শত্রু হয়ে যাবেন। আপনি কোনো খারাপ কাজ কেউ করতে যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন, আপনি তার শত্রু হয়ে যাবেন। কালকে দেখবেন যে আপনার লাশ আপনার বাসায় ঢুকে আপনাকে পিটাই মেরে ফেলছে। এই জিনিসগুলো তো আসলে আমরা আশা করিনি কখনো, এটার জন্য ছুটে যায় নাই। যখন ডাক দিয়েছেন আপনারা তখন ছুটে গেছি। এখন আপনারা এক একজনের আপনারা এক একজনের ব্যাংক ব্যালেন্স চেক করি। আমি যদি জানতে চাই আমি এটার জন্যই তো আমার ক্ষোভ যে আমি তো টাকা কামানোর জন্য রাজনীতিতে আসিনি। আমি কি টাকা কামাবো এটা চিন্তা করে আসছি, বা আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। আমি তো এই জন্যই থাকিনি। আলহামদুলিল্লাহ আমার বাবা যেটা আছে এটাতে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো। আর আমার ওই জায়গাগুলো থেকে খারাপ লাগাটা আর কি শুরু, যে আমি দেশের মানুষের টাকা মেরে খাচ্ছি, দেশের মানুষের ক্ষতি করছি। আমি একটা আমার দেশের সাথে বেইমানি করতে পারবো না। কারণ আসলেই যারা রাস্তায় থেকে আন্দোলন করেছে না, আপনি তাদের কাউকে এখন পাবেন না, কাউকে এখন রাজনীতিতে পাবেন না। যারা ফ্রন্ট লাইন থেকে আন্দোলন করেছে তাদের কাউকে আপনি এখন আর পাবেন না। আমি নিজে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি খুঁজে দেখেন। বা আমি নিজে তো রাজনীতি বলতে নিজে তো আন্দোলন করেছি, আমি দেখেছি যাদের সাথে হাতে হাত ধরে গিয়েছি, আমি কাউকে দেখিনি। কাউকে এখন আপনি কোনো কোথাও পাবেন না, শুধুমাত্র এটার জন্য যে আমি তো নিজে রক্ত দেখেছি, মৃত্যুকে কেমন হয় এটা আমি দেখেছি। তো আমি কিভাবে মৃত্যুকে পুঁজি করে আমি মানুষের কাছ থেকে মানুষের টাকাগুলো, আমি এই যে একটা চাঁদাবাজি, এই যে আপনার হচ্ছে দেশের রাজস্ব থেকে একটা টাকা নেওয়া, আমি আওয়ামী লীগের নেতাদেরকে মাফ করে দিচ্ছি, আমাকে 20 লাখ টাকা দিচ্ছে, আমি আপনাকে 200 কোটির মামলা ছাড়াই দিচ্ছি। এগুলো তো আমি আসলে শহীদের রক্তের সাথে বেইমানি হয়, ঠিক আছে? যারা আর কেউ মনুষ্যত্ব যদি থাকে তাহলে এটা আপনি করতে পারবেন। আবার যদি কখনো দেশের জন্য কখনো মনে হয় যে আমার রাস্তায় নামা উচিত, আমার দেশের মানুষের জন্য আমার আবার আন্দোলন করা উচিত, যদি নিঃস্বার্থভাবে কোথাও যাওয়া উচিত, আমি ইনশাল্লাহ নিঃস্বার্থভাবে যাব। আমার কোনো স্বার্থ বিচার নাই কোনো কিছুর পেছনে, আমি নিঃস্বার্থভাবে যাব। বাট আমি মনে করি যে ওই আন্দোলনটা বললাম না যে আমার লাইফের জীবন সব থেকে বড় একটা ভুল, যেটার জন্য আমি যেটা এখন দেখে যাচ্ছি। তোমার কাছে মনে হয় না যে তোমার যেমন আমার কাছে সবসময় মনে হয় যে আমি কথা বললে আমি হচ্ছে কোনো একটা জায়গায় যে যদি আমি জয়েন করি, বা সেটা নিউজ হোক বা যেটাই হোক, আমি আমার বক্তব্যটা রাখতে পারি। তোমার কাছে মনে হয় না যে তোমার কথাও রাখার জন্য, ঠিক আছে আমি পলিটিক্স না করি, কিন্তু আমার ওই জায়গাতে হলো এস্টাবলিশ করতে হবে যে আমি আমার কথাগুলো রাখতে পারি? এবং কখনো মনে হয় না আমি আমার কথাগুলো যদি আমার মনে হয় যে আমি তো কোনো রাজনৈতিক কিছু তো নাই,
আমি এই যাচ্ছি টিভি শোতে যাচ্ছি, আমাকে একজন ডাকছে, তখন আমার মনে যে অভিযোগগুলো আছে, আমি একটা সাধারণ মানুষ হিসেবে যেগুলো আগে এবারে 1 বছর পূর্তি আগে অনেক ইন্টারভিউ আসছে, হ্যাঁ এসেছে, আমি আমার কথাগুলো বলেছি, আমার যেটা মনে হয়েছে যে দেশের সাধারণ মানুষ হিসেবে যতটুকু বলা উচিত, সাধারণ মানুষের জায়গা থেকে আমার যতটা বলা উচিত, একটু বাড়িয়েও না একটু কমিয়েও না, যেটা আসলেই হচ্ছে আমি সেটাই বলে আসছি। তো আমার মনে হচ্ছে যে আমার সত্যি বলার জন্য, যে আমার যদি কোনো ক্ষতি হবে, আমার বাবা বলে যে রাজনৈতিক যে অবস্থা, একটু আগেও ফোন করে বলে যে দেশের রাজনৈতিক অবস্থা তো ভালো না, যে কোনো মুহূর্তে অকপটটা বলে দাও, বাসা থেকে বলে না কথা বলা যাবে না, সমস্যা এটা ভয় আগে পেত না, এখন পায়, এখন একটু একটু পাই, একটু পাই, বাট ওইভাবে না, বাট বলে যে বাবা মানুষের মৃত্যু তো আসলে আল্লাহর হাতে, যখন আসবে তখন আসবে, তারা যদি মনে করে যে আমাকে মেরে ফেলে আমার মুখ বন্ধ করতে পারবে, আমার মতো 10 জন মুখ খুলবে, এটা আসলে আমি ভয় পাই না। সত্যি কথা বলতে কোনো সময় আসলে ভয় দরকার হয় না, দেশের মানুষ ভালো নেই, এটা বলার জন্য আসলে আমার মনে হয় না যে আমার কোনো ভয় কাজ করবে। আমার যদি মুখো চেপে ধরেন, আমি বলবো যে আমি এখন ভালো নেই, আমার নিজের ভেতরে কে কেমন আছে আমি জানি না, আমি একটা মেয়ে হিসেবে, আমি বাংলাদেশের একটা নাগরিক হিসেবে আমি আমার বাংলাদেশের সেফ না। আমি এমন অনেক হুমকি পেয়েছি, অনেক কিছু পেয়েছি, যে এটা হবে, ওটা হবে, এটা করবো, এটা করে ফেলবো, প্লিজ আপনি আমার সামনে আসেন, আমি আপনাকে দেখতে চাই, আপনি আমার সাথে এসে 1 কাপ চা খান, চা খাওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনি আমাকে মেরে ফেলবো, তাহলে মেরে ফেলেন, কারণ আমি তো কোনো রাজনীতি কোনো কিছু নিয়ে আপনাদের কথা বলছি না, আমি আমার সাধারণ মানুষের যে মন্তব্যটা, আমি দেশে যেহেতু থাকি, আমি যে একটা সাধারণ স্টুডেন্ট, আমি আমার জায়গা থেকে আমার কথাগুলো শুধুমাত্র তুলে ধরেছি। তার জন্য যদি আপনার মনে হয় যে আপনি আমাকে মেরে ফেলবেন, আপনি যে দলেরই হন না কেন, আপনি আসেন আমার সামনে, আসেন, আমি আপনার সাথে কথা আসছিল, কখনো আসে নাই, কখনো আসেনি। ঠিক আছে, তুমি অনেক সুন্দর দেখতে, সো তোমার আমার কাছে মনে হয় যে মানে ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত, সো এসব পলিটিক্স বাদ দিয়ে, দুঃখ প্রকাশ করা বাদ দিয়ে তুমি সামনে আগাও, এটাই আমি দোয়া করি ইনশাল্লাহ। সো দেশে থাকার ইচ্ছা নাই, দেশে থাকার একদমই ইচ্ছা নেই, হ্যাঁ দেশে থাকার ইচ্ছা নেই, যেহেতু এলএলবি করছি, তো এটা ইনশাল্লাহ শেষ করার সাথে সাথে ইচ্ছা আছে যে দেশে থাকবো না, কারণ যে দেশে মায়ের বুকে, সন্তানের বুকের উপর পাড়া দিয়ে রাজনীতি হয়, সে দেশে আসলে থাকা থেকে না থাকাটাই বেটার মনে হয় আমার কাছে। তো রক্তের সাথে বেইমানি করে আপনি 3 তালা থেকে 2 তালা করে ফেলবেন, এই দেশে আমি থাকতে চাই না। মানুষের পেটে লাথি দিয়ে, মানুষের গলার উপরে চাপ দিয়ে, তোমাদের দেশ তো তোমাদেরকে চায়, মানে তোমাদেরকে চায়, আমাদেরকে চাই। আমরা যদি যাই, কালকে যদি আমার লাশ পড়ে, আপনি কি আমাকে বাঁচাতে পারবেন? তাহলে কিভাবে চাই দেশ আমাকে, কিভাবে চায়? দেশ তো আমাকে চায় না। দেশ কখনো, আমাদের বাংলাদেশ কখনো যোগ্যদেরকে বিচার করতে পারে না, দেশে যোগ্যদের কোনো বিচার হয়নি। আমি যতদূর মনে করি আপনি একজন যোগ্য মানুষ, আপনার এই একটা চেয়ারে বসা উচিত। আমি মনে করছি যে আপনি এটার জন্য যোগ্য, কিন্তু আপনি যদি কথা বলতে চান, আপনি যদি যোগ্যতার বুদ্ধি নিয়ে কাজ করতে চান, আপনি কালকে কোথায় থাকবেন আপনি নিজেও জানাবেন, আপনার ফ্যামিলি কোথায় থাকবে আপনি নিজেও জানাবেন। তো এই যে যোগ্যতা যে একটা কদর করা হয় না, এটার জন্য আমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আমার দেশে থাকার আসলে ইচ্ছে নেই। আর যদি বলে যে রাজনীতি থেকে কেন সরে আসছি, এই যে সকল প্রকার ক্ষোভ, সকল কিছু থেকে সরে আসার একটাই কারণ, যে আমি আসলে বেইমানি করতে পারবো না কোনো কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট করে স্টুডিওতে আসছো, অনেক সো নেক্সট এপিসোডে আমরা আরো ভালো কোনো গেস্ট নিয়ে আসবো, বাট এত ভালো গেস্ট পাবো না, এত সুন্দর করে কথা বলছে। সো নেক্সট এপিসোডে আপনার সাথে আবার দেখা হবে, তখন ভালো থাকুন, সেফ থাকুন, এবং অবশ্যই সিক্রেট টক উইথ প্রীতির সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।